ক্যাম্পাসে যেমন সংকট লক্ষ্য করছেন, ঠিক একইভাবে জাতীয় রাজনীতিতে সংকট আছে। অর্থাৎ এই সরকার পরিকল্পিতভাবে আমাদের যে ঐক্য সংহতি ছিল সেটাকে বিনষ্ট করেছে। এটা সরকার একটা প্ল্যান, মাস্টার প্ল্যান। নির্বাচন নিয়ে যে কথা বলেছে সেই ফেসিবাদের এজেন্ট, আওয়ামী লীগের এজেন্ট। আরে ভাই, এই বাংলাদেশে নির্বাচন কে চায় না? আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ কিন্তু নির্বাচন চায় না, আওয়ামী লীগ চায় মারামারি, কামড়াকামড়ি। এবং এই সরকার কিন্তু আওয়ামী লীগের ফাঁদেই পা দিচ্ছে, তারাও নির্বাচন চায় না। নির্বাচন বিরোধী বক্তব্য দিচ্ছে, এরা ভারতের এজেন্ট, এরা আওয়ামী লীগের এজেন্ট। এরা পরিকল্পিতভাবে এই ধরনের বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে নির্বাচনকে দূরে রেখে আর কি পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে আপনি দেশকে গণতান্ত্রিক পথে নিতে পারবেন? গণহত্যার বিচার যেই সরকার করবে, এটা তো আমার কাছে এখন বিশ্বাস হচ্ছে না। কিন্তু সরকারের উদ্দেশ্য ছিল মানবিক করিডোর দেওয়া, দেশে আর একটি যুদ্ধ লাগুক সরকার চেয়েছিল। আমরা কি তাহলে এক এক দলের সাথে এক এক রকম আচরণ করছি? ছাত্রদল কাজ করলে আমরা একভাবে রেসপন্স করছি, ছাত্র শিবির হলে আরেক ধরনের রেসপন্স করছি, গণ অধিকার হলে, তার মানে কি আমরা জুলাই পরবর্তী আবার সেই আদারিংয়ের জায়গায় চলে যাচ্ছি, যেটা জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়ছে? এবং দেখেন, জাতীয় রাজনীতিতে এখন যে বিষয়টা নিয়ে সংস্কার এবং নির্বাচন, এই দুইটা ইস্যুতে সবাই খুব কনসার্ন। গণ অধিকার পরিষদের কনসার্নটা একটু জানতে চাই যে আপনারা কি সংস্কার এবং নির্বাচনের জায়গাটাতে কিভাবে দেখছেন, এবং আপনারা ছাত্র দলের কর্মকাণ্ডকে বা বিএনপির কর্মকাণ্ডকে কিভাবে সংজ্ঞায়িত করছেন? দেখেন, আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, তারা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলে, কাজ করে, জাতীয় বিষয়ে কথা বলে। আমাদের বলা আছে যে একজন ছাত্র তিনি একই সাথে দেশ নিয়ে ভাববেন, ক্যাম্পাস নিয়ে ভাববেন, তারা সে আলোকে কথা বলে। আমি জাতীয় রাজনীতির বিষয়ে যেটি বলি, ছাত্র সংগঠনগুলো তাদের বিষয়গুলো নিয়ে কথা বলছে। আমান ভাই যেটি তার ছাত্র সংগঠনের বক্তব্য তিনি এখানে দিয়েছেন। তো জাতীয় রাজনীতিতেও কিন্তু সংকট, ক্যাম্পাসে যেমন সংকট লক্ষ্য করছেন, ঠিক একইভাবে জাতীয় রাজনীতিতে সংকট আছে। অর্থাৎ এই সরকার পরিকল্পিতভাবে আমাদের যে ঐক্য সংহতি ছিল সেটাকে বিনষ্ট করেছে। এটা সরকার একটা প্ল্যান, মাস্টার প্ল্যান। এই সরকারের একজন মাস্টার মাইন্ড আছে না, সেই মাস্টার মাইন্ডের মাস্টার প্ল্যান হলো জাতীয় ঐক্য সংহতি ভেঙে ফেলতে হবে। এবং এর প্রেক্ষিতে তিনি ক্ষমাও চেয়েছেন। তিনি নৈরাজ্য এবং অনৈক্য সৃষ্টি করেছেন, যেটা জাতীয় রাজনীতি আমরা দেখতেছি, যেটা ছাত্র রাজনীতিও দেখতেছি। আমরা যারা একসাথে ফেসিবাদ বিরোধী লড়াই করেছি, কে কোন পরিচয়ে লড়াই করেছি, আমরা সবাই কিন্তু একটাই পরিচয়, ফেসিবাদ বিরোধী শক্তি। সেই শক্তির ভিতরে আজকে বিভাজন, এটাই সরকার করেছে, সরকারের মাস্টার প্ল্যানের অংশ। সবাই না, সরকারের একটি অংশ, উপদেষ্টাদের কতিপয় ব্যক্তি নিজস্ব স্বার্থের জন্য এই কাজটি করেছে। যে কারণে আজকে কথায় আছে না, কাকের মাংস কাকে খায় না, কিন্তু আজকে আমরা ভাইয়ের মাংস ভাই খাচ্ছি। আজকে স্বাধীনতার 53-54 বছরে এসেও যদি আমাদের একে অপরের বিরুদ্ধে বলতে হয়, গণ অভ্যুত্থানের 10 মাসের মাথায় এসেও যদি ফেসিবাদ বিরোধী শক্তির ভিতরে অনৈক্য নৈরাজ্য সৃষ্টি হয়, সেই দায়ভারটা কার? সরকারের। সরকারের দায়িত্ব ছিল একটি সংস্কারের রোডম্যাপ দেওয়া, সরকারের দায়িত্ব ছিল একটি আপনার বিচারের রোডম্যাপ দেওয়া, কোনো কিছু করে নাই। আর নির্বাচনের কথা তো আমরা বলতেই পারতেছি না, এমন একটি অবস্থা তারা তৈরি করেছে যে নির্বাচন নিয়ে যে কথা বলতেছে সেই ভারতের এজেন্ট, নির্বাচন নিয়ে যে কথা বলেছে সেই ফেসিবাদের এজেন্ট, আওয়ামী লীগের এজেন্ট। আরে ভাই, এই বাংলাদেশে নির্বাচন কে চায় না? আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ চায় যে আমরা নির্বাচন নিয়ে কামড়াকামড়ি করি, নির্বাচন নিয়ে আমাদের ভিতরে সংঘর্ষ তৈরি হোক। এরপরে আওয়ামী লীগ কী করবে? আমাদের দুই পক্ষের মধ্যে, আমাদের ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে এই যে সংঘর্ষ হবে, আওয়ামী লীগ একটি পক্ষের মধ্যে ঢুকবে এবং আওয়ামী লীগ সেই পক্ষের মধ্যে ঢুকে তারা হানাহানি করবে, রক্তারক্তি করবে। আওয়ামী লীগ এই সুযোগের অপেক্ষায় রয়েছে। আজকে আপনি দেখতেছেন যে আওয়ামী লীগ মিছিল করতেছে না, আওয়ামী লীগ হয়তো ঝটিকা মিছিল করতেছে, এর পিছনে কারণ আছে। আওয়ামী লীগ ঘাপটি মেরে রয়েছে, তাদের শক্তি এখনো পর্যন্ত তারা রিজার্ভ রেখেছে। তারা ওই অপেক্ষায় যে নির্বাচন আসবে, নির্বাচন নিয়ে আলোচনা শুরু হবে, সংঘর্ষ শুরু হবে, তারা একটি পক্ষের মধ্যে ঢুকে তারা গুলি চালাবে, হত্যা করবে। এবং সেই আওয়ামী লীগ কিন্তু নির্বাচন চায় না, আওয়ামী লীগ চায় মারামারি, কামড়াকামড়ি। এবং এই সরকার কিন্তু আওয়ামী লীগের ফাঁদেই পা দিচ্ছে, তারাও নির্বাচন চায় না। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। নির্বাচন যারা চাচ্ছে তাদেরকে বানাই দেওয়া হচ্ছে যে এরা ভারতের এজেন্ট। ভারত কি নির্বাচন চায়? ভারত কি বাংলাদেশে স্থিতিশীলতা চায়? আমার তো মনে হয় না যে ভারত বাংলাদেশে কোনোভাবেই স্থিতিশীল পরিবেশ বিরাজ করুক এটি চায়। তারা চায় নৈরাজ্য, তারা চায় আমাদের ভিতরে কামড়াকামড়ি, মারামারি। ভারত মুখে যাই বলুক না কেন, তারা বলছে যে আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন চাই। আমি তো জানি যে ভারত বাংলাদেশে নির্বাচন চায় না, আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন চায় না। বরং আমি মনে করি যারা এই নির্বাচন বিরোধী বক্তব্য দিচ্ছে এরা ভারতের এজেন্ট, এরা আওয়ামী লীগের এজেন্ট। এরা পরিকল্পিতভাবে এই ধরনের বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। গণহত্যার বিচারের আগে ইলেকশন চায় না। হাসিনাকে ফিরিয়ে কেন আনতেছ না? কে নিষেধ করেছে? গণহত্যার বিচার যদি করতা
তাহলে শেখ পরিবারের প্রত্যেককে ধর্তা, ওরা পালিয়েছে। শেখ পরিবারের একজনকেও গ্রেপ্তার করেছে, শেখ পরিবারের লোকজন কি বাংলাদেশে নাই? তাহলে কিসের গণহত্যার বিচার করবেন? 3.5 মাস ওবায়দুল কাদের বাংলাদেশে নিরাপদে ছিল, ধরেন নাই কেন? এরপরে আপনার 9 মাসের মাথায় এসে আব্দুল হামিদ পালিয়ে যায়, দেশ ছেড়ে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছিল? যদি আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত না করতে পারি, দোষীদের বিচার করতে না পারি, তাহলে আমি পদত্যাগ করব। আলোচনা আছে এখন? আলোচনা নাই তো। এইভাবেই জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি যেটি বলতে চাই, দেখেন এই মুহূর্তে আসলে এই যে ক্রাইসিস দেখছেন না, ক্যাম্পাসে দেখতেছেন, জাতীয় রাজনীতিতে দেখতেছেন, এর একমাত্র কারণ হলো যে নির্বাচনের জন্য যে রোডম্যাপ সেটা তৈরি করা হচ্ছে না, বিচারের জন্য, সংস্কারের জন্য যে রোডম্যাপ সেটা দেওয়া হচ্ছে না। সরকার যদি এই মুহূর্তে সংস্কার, বিচার, নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেয়, দলগুলো কি করবে? দলগুলো কিন্তু একই সাথে যেমনিভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে এবং সেখান থেকে কিন্তু গণহত্যার বিচারের দাবি করবে। সংস্কার কে চায় না? সাংবাদিক হিসেবে আপনি সংস্কার চান না? আপনার এই গণমাধ্যমের চান না? সে ছাত্র দলের নেতা হিসেবে কি ছাত্র রাজনীতির সংস্কার চায় না? সেই ইনকলাব মঞ্চের নেতা হিসেবে আপনি সংস্কার চায় না? আপনি জিজ্ঞেস করেন তো, এই মুহূর্তে বলা হচ্ছে যে অমুক দল সংস্কার চায় না, তমক দল সংস্কার চায় না, এইগুলো বলে লাগালাগি শুরু দেওয়া করিয়ে, মানে আমাদের ভিতরে লাগালাগি করানো হচ্ছে। প্রধান উপদেষ্টা তিনি কেন বিদেশে গিয়ে বলবেন যে বাংলাদেশে একটি দল শুধুমাত্র ডিসেম্বরে নির্বাচন চাই? এরপরে সমকালে আপনার আজকে সংবাদ প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে 10টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন চাই ডিসেম্বরে। 10টি, মানে আওয়ামী লীগের মধ্যে তো নিবন্ধিত দল তো 20-30টি ছিল, এর বাদে যতগুলো নিবন্ধিত দল তার মধ্যে 10টি দল ডিসেম্বরে ইলেকশন চাই এবং বাকি অধিকাংশ দল তারা রমজানের আগে ইলেকশন চায়। 2-1টি দল যারা আসলে ইলেকশন যে গণহত্যার বিচারের আগে ইলেকশন হবে না, সংস্কারের আগে ইলেকশন হবে না, 2-1টি দল, তার মধ্যে নিবন্ধনই নাই, এনসিপি নিবন্ধন পায় না। সেটা পরের কথা, নিবন্ধন হয়তো তারা পাবে, তাদেরকে আমি কোনোভাবে ছোট করছি না, কিন্তু কথা হলো যে বাংলাদেশে নির্বাচনকে দূরে রেখে আর কি পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে আপনি দেশকে গণতান্ত্রিক পথে নিতে পারবেন, যে পদ্ধতির মাধ্যমে আপনি সংস্কার করতে পারবেন, যে পদ্ধতির মাধ্যমে আপনি গণহত্যার বিচার করতে পারবেন? না, কোনোভাবেই পারবেন না। এই সরকার যদি গণহত্যার বিচার করত, যদি দেখতাম যে শেখ পরিবারকে ধরতেছে, আওয়ামী লীগের হাইকমান্ডকে ধরতেছে, 300 ডামি এমপিকে ধরতেছে, আওয়ামী লীগের নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করতেছে, তাহলে এই সরকারকে আমরাও সেই শুরুর মতন বলতাম যে সরকারের সময় দেওয়া উচিত। বলেছি না? আমাদের সভাপতি নুরুল হক নুরু বলেছে, আমরা বলেছি। কিন্তু এখন কেন বলছি? 10 মাসে যখন তারা ব্যর্থ হচ্ছে, তখন আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে, সেপ্টেম্বরের মধ্যে তফসিল দিতে হবে। এর আগে তো বলে না, এখন কেন বলতেছি? কারণ সরকারের উপদেষ্টাদের মধ্যে একটি গ্রুপ, তারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল, তারা সাবের মান্নানদের জামিন করিয়েছে, তারা আব্দুল হামিদকে দেশ ছাড়তে তারা সহযোগিতা করেছে। তো যখন সরকারের উপদেষ্টারা এই কাজটা করতেছে, এমনকি তারা আওয়ামী লীগের ডামি এমপিদের পাহারা দিচ্ছে, এই ঘটনাও ঘটেছে যে আওয়ামী লীগের ডামি এমপিদের লুটেরা মাফিয়াদের সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান, উপদেষ্টাদের স্বামী, এই সংবাদ এসেছে না? ইনক্লাবে এসেছে তো, একজন উপদেষ্টার, মহিলা উপদেষ্টার স্বামী পাহারা দিচ্ছে। সাবের মান্নানের জামিন করিয়েছে 2 জন উপদেষ্টা, আমি বারবার বলেছি। এমনকি ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে যে আপনার ডামি এমপিদের সাথে বিভিন্ন জায়গায় তাদের ছবি প্রকাশিত হয়েছে না? হয়েছে তো। এই কাজগুলো যখন ঘটতেছে তখন তো মানুষ প্রতিবাদ করতেছে। যদি এই কাজগুলো না হতো, আমি আপনার টকশোতে বলছি, তারা যদি আসলেই গণহত্যার বিচারে সোচ্চার হতো, আপনি 10 মাস আপনি মোটামুটি 9 মাসের মাথায় এসে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করেছেন, এখনও ফাংশনাল না। আর আপনি 9 মাস কি করেছেন? একটি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করেছেন পুতু করে। গণহত্যার বিচার যেই সরকার করবে, এটা তো আমার কাছে এখন বিশ্বাস হচ্ছে না। আপনি বলছেন যে হাসিনার একটি রায় দিয়ে দেবেন, তারা এই কথা বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে অপরাধী থাকুক বা না থাকুক আমরা রায় দিয়ে দেবো। এখন আমার এনসিপির বন্ধুরা বা অন্য বন্ধুরা যারা নির্বাচন চায় না, তাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে কি বিচার মানে কি রায় দিয়ে দেওয়া? ঠিক আছে, তাহলে এই সরকারকে আমি বলবো, বিচার বিভাগকে বলবো যে আগামী 3 মাসের মধ্যে প্রত্যেকটা ঘটনার রায় দিয়ে দেন, তাদেরকে সন্তুষ্ট করেন, এরপরে অন্তত নির্বাচনটা হোক। কিন্তু নির্বাচনের বাইরে রেখে, শেষ করি 1 মিনিটে, দেখেন এই মুহূর্তে কিন্তু কোনো বিনিয়োগ নাই। আমাদের সাথে কিন্তু বিনিয়োগ নিয়ে মিথ্যাচার করা হয়েছে, রোহিঙ্গা ফেরত পাঠাবে এটি নিয়ে মিথ্যাচার করা হয়েছে, মানবিক করিডোর কিন্তু সরকার কিন্তু চুক্তি করে ফেলিয়েছিল, মানে সাইনটা বাকি ছিল, সব আলোচনা শেষ। এবং সেই বিষয়ে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যখন আমরা প্রতিবাদ করেছি তখন বলেছে না, তখন জাতিসংঘকেও জানিয়েছে যে আমাদের জনগণ চায় না, রিপোর্ট দেখিয়েছে আমাদের দেশের জনগণ চায় না, আমরা কিভাবে করব। কিন্তু সরকারের উদ্দেশ্য ছিল মানবিক করিডোর দেওয়া, দেশে আর একটি যুদ্ধ লাগুক সরকার চেয়েছিল। দেখেন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কি বলেছিল? যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এমনকি প্রধান উপদেষ্টা নিজেও বলেছে
যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আসলে কি যুদ্ধ আছে? যুদ্ধ তো আমাদের শেষ হয়েছে। এই মুহূর্তে আমাদের সময় হলো দেশটা গড়ার। সর্বশেষ বলি, এই চট্টগ্রাম বন্দর নিয়ে প্রতিবাদ করতেছি না, তারপরে বন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সংশ্লিষ্ট বিষয়ে যারা কাজ করে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে দেশে সংকট শুরু হবে, এমনকি বহির্বিশ্বের সাথে অন্য কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ লাগতেও পারে যদি আমরা সত্যি সত্যি আমাদের চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা কোনো বিদেশি কোম্পানির হাতে তুলে দিই। তারা আমাদেরকে ভূগোল পাঠ করাচ্ছে, তারা বলছে আমরা ব্যবস্থাপনা দিচ্ছি। আরে ভাই, যে কোম্পানির হাতে দিচ্ছেন সেই কোম্পানির বিষয়ে জনগণের আপত্তি রয়েছে। আমরা তো বলছি যে ভারত নয়, পাকিস্তান নয়, মার্কিন নয়, চীন নয়, বাংলাদেশ কোনো দেশের দালালি করবে না।